হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টাইম। আমি তোমাদের সঙ্গে অপূর্বাশা রয়েছি। আজকের আলোচনার বিষয় হলো ইলেকট্রোম্যাগনেটিজম। এনসিইআরটিতে যেটা দেওয়া রয়েছে যে ফোর্স অন মুভিং চার্জ, আর আমাদের নোট অনুযায়ী এটা 5 নম্বর চ্যাপ্টার পড়ছে। এখানে আমরা তড়িৎচুম্বকের আলোচনা করছি। এই তড়িৎচুম্বকের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো লরেঞ্জ বল। সেই লরেঞ্জ বল কী এবং কিভাবে এটা কাজ করে সেটা নিয়ে আজকের আলোচনা। আমরা লিখে ফেলি আজকের আলোচনার বিষয়, চ্যাপ্টার নম্বর 5 ইলেকট্রোম্যাগনেটিজম। আর আজকের আলোচনার বিষয় হলো লরেঞ্জ ফোর্স। যখন একটা চার্জ ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ডে থাকে তখন তার উপর ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স কাজ করে, আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা ফোর্স কাজ করে। যদি চার্জটা রেস্টে থাকে তাহলে সেখানে তার উপর কেবলমাত্র ইলেকট্রিক ফিল্ড ফোর্স দেয়। আর যদি সেটা মুভিং চার্জ হয় অর্থাৎ গতিশীল থাকে তাহলে সেই চার্জের উপরে ইলেকট্রিক ফিল্ডও ফোর্স দেয় এবং ম্যাগনেটিক ফিল্ডও ফোর্স দেয়। এই দুটো ফোর্সের সমষ্টিকে বলা হয় লরেঞ্জ ফোর্স। বিজ্ঞানী লরেঞ্জের নাম অনুযায়ী এই বলের নাম দেওয়া হয়েছে লরেঞ্জ বল। এবার আমরা দেখে নেব যে কিভাবে কাজ করে এবং তার এক্সপ্রেশন কি হয়। ফার্স্ট আমরা জেনেছি এরকম যদি সুষম তড়িৎক্ষেত্র থাকে, সেখানে যদি একটা আধান কিউ থাকে তার উপর তড়িৎ বলের মান কত হয় না, এটা আমরা কুলম্বের সূত্র থেকে পেয়েছি, এফ সমান কিউ ইন্টু ই। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ যেদিকে এই আধানের মান, এটা যদি ধনাত্মক আধান হয় প্রযুক্ত বল এর মান হবে এফ সমান কিউ ইন্টু ই এবং দিক হবে তড়িৎ ক্ষেত্র বরাবর। আর চুম্বক ক্ষেত্রে কি হবে না, অবশ্যই একটা আধানকে গতিশীল থাকতে হবে। এখানে আধান রেস্টে থাকুক কিংবা গতিশীল থাকুক, যেভাবেই থাকুক না কেন সবসময়ের জন্য তার উপরে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই বল প্রযুক্ত হবে। কিন্তু এখানে বেগের উপর ডিপেন্ড করবে এই ম্যাগনেটিক ফিল্ডের। এখানে ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এই রকম করে ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার অর্থ কী না, এরকম দেখো এখানে যে আমি ক্রস চিহ্নগুলো দিচ্ছি, সেই ক্রস চিহ্নগুলো একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে এবং দেখো এদের মধ্যে নির্দিষ্ট ব্যবধান রয়েছে। হ্যাঁ, এই রকম ক্ষেত্রে আমি এইটা যে এঁকেছি এটা কিন্তু একটা সুষম চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করছে। এখানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটা কোন দিকে না, ভেতরের দিকে, এটা আমরা সকলেই জানি। এবারে এইরকম এই প্লেনে একটা কিউ আধান যদি এরকম গতিশীল হয়, কিউ আধান যদি গতিশীল হয়, ভি বেগে গতিশীল হয়, তাহলে তার উপর যে বল প্রযুক্ত হয় তার মান প্রথম যিনি দিয়েছিলেন তার নাম লরেঞ্জ। সেই লরেঞ্জ বলটা, অর্থাৎ এটা লরেঞ্জ ইলেকট্রিক ফোর্স আর এটা হলো লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স, সেই বলটার মান হয় কত না, এফ ভেক্টর ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। তাহলে এটাও হলো লরেঞ্জ বল আর এটাও হলো লরেঞ্জ বল। এটা লরেঞ্জ ইলেকট্রিক ফোর্স আর এটা লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স। তাহলে যেখানে দুটো ফিল্ড প্রেজেন্ট থাকবে, বোথ ইলেকট্রিক ফিল্ড প্লাস ম্যাগনেটিক ফিল্ড, দুটো ফিল্ড যদি প্রেজেন্ট থাকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র দুটো ক্ষেত্রই যদি একটা স্থানে প্রেজেন্ট থাকে এবং ওই স্থানে যদি একটা আধান গতিশীল হয়, তবে সেই আধানের উপরে দুটো ফিল্ডের কারণে
যে বল প্রযুক্ত হয় সে বলটাকে আমরা এইভাবে লিখব FE প্লাস FM। তাহলে ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড প্লাস ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড। এখানে আমরা ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড কি পাবো না Q ইন্টু E ভেক্টর, আর ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড কি পাবো Q V ক্রস B। এই হলো গিয়ে আমাদের লরেন্জ ফোর্সের ফাইনাল এক্সপ্রেশন। যেখানে ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট থাকবে না সেখানে আমরা শুধু এইটা ধরবো, যেখানে ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট থাকবে না সেখানে আমরা এইটা ধরবো। এটাকে আরেকটু ভালো করে লিখলে কেমন করে লেখা যায় দেখে নিই। আমরা কিউটাকে যদি আমরা কমন নিই, এখানে যদি বলে F ইকুয়ালস টু কিউ, এটাকে যদি কমন নেওয়া হয় তাহলে আসবে কি কিউ ই প্লাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ভি ক্রস, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট থাকবে ভি ক্রস বি। এই হলো গিয়ে লরেন্জ ফোর্সের এক্সপ্রেশন। একটা পার্টিকেল সে গতিশীল, চৌম্বক ক্ষেত্রও প্রেজেন্ট রয়েছে, তড়িৎ ক্ষেত্রও প্রেজেন্ট রয়েছে, এবং সেই গতিশীলতার কারণে তার উপরে তড়িৎ ক্ষেত্রের জন্য বল, চৌম্বক ক্ষেত্রের জন্য বল প্রযুক্ত হচ্ছে, এবং তার আধানের কারণে তড়িৎ ক্ষেত্র দ্বারাও বল প্রযুক্ত হচ্ছে। কিন্তু দেখা গেল তার উপর নেট ফোর্সের মান 0। সেটা কি করে হওয়া সম্ভব? না হওয়া সম্ভব যদি আমি এটাকে এফ নেট ইকুয়ালস টু 0 বলি, এফ নেট ইকুয়ালস টু 0 বলি, তাহলে কী হবে, এইটা আর এটা সমান ও বিপরীতমুখী হতে হবে, অর্থাৎ ই ইকুয়ালস টু হবে মাইনাস ভি ক্রস বি। এই দুটো যদি এই কন্ডিশানে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র প্রেজেন্ট থাকা সত্ত্বেও, এবং তার মধ্য দিয়ে একটা পার্টিকেল, চার্জড পার্টিকেল, আধানগ্রস্ত কণা যদি গতিশীল হয়, সেই ক্ষেত্রেও তার উপর প্রযুক্ত বলের মান 0 হতে পারবে। তার জন্য যে কন্ডিশনটা লাগে সেই কন্ডিশন হলো এটা। এখন আমরা এই ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক লরেন্জ ফোর্সটা নিয়ে আমরা বিশেষভাবে আলোচনায় যাব। তাহলে এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি হবে কখন? ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে তাহলে আমরা লরেন্জ ফোর্সটাকে এভাবে লিখতে পারবো। সেক্ষেত্রে লরেন্জ ফোর্সের দিক কীরকমভাবে হয় সেটা আমরা ভেক্টর প্রোডাক্টের সাহায্যে নির্ণয় করতে পারবো। ফার্স্ট এক্সাম্পল আমি যদি দিই, এক্সাম্পল 1, যদি আমি বলি কিউ এর মান 10 কুলম, ভি এর মান 2i ক্যাপ মিটার পার সেকেন্ড, আর বি এর মান 10 কে ক্যাপ টেসলা। তাহলে এই রকম ক্ষেত্রে, অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আমরা যদি এখানে কোঅর্ডিনেট সিস্টেম দিই, এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা যদি জেড অ্যাক্সিস দিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে রয়েছে? না, এই দিক বরাবর রয়েছে। ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে এই দিক বরাবর। আর যে মোশন হচ্ছে এই আধানটার, সেই আধানটা কোন দিকে গতিশীল আছে? না, এই দিকে গতিশীল আছে, ভি রয়েছে এদিকে। তাহলে ভি ক্রস বি কোন দিকে হবে আমরা পরিষ্কার বুঝতে পারবো। আমাদের কাছে রয়েছে আমাদের রুল, বিভিন্ন রকম রুল আমরা জানি ক্রস প্রোডাক্টের। বি থেকে বি এর দিকে ঘোরালে কি হবে? ভি ক্রস বি এই দিকে সরে যাচ্ছে। এই রকম করে যদি ঘোরাই তাহলে কি হবে? এখানে যে ডিরেকশানটা ফোর্সের হবে সেটা এদিক বরাবর। কেমন? এইভাবে এখানে আমরা বুঝতে পারছি যে ফোর্সের ডিরেকশান কোন দিকে হবে। সত্যি সেই ডিরেকশানে হয় কিনা এবার আমরা এই সূত্র অনুযায়ী পাবো। কি করে পাবো? না, প্রথমে আমরা ভি ক্রস বি বের করব। তাহলে এখানে ভি কত পেলাম? 2i ক্যাপ, ক্রস বি কত পেয়েছি? 10 কে ক্যাপ। আই ক্রস কে আমরা আবারও বলবো আই জে কে। আই ক্রস জে করলে কে ক্যাপ হয়, জে ক্রস কে করলে আই ক্যাপ হয়, আর এখানে হচ্ছে কে ক্রস আই করলে জে ক্যাপ হয়। কে ক্রস আই, এখানে একটু আমরা ভুল লিখে ফেলেছি। এখানে হচ্ছে এখানে আমরা আগে কোনটা দিয়েছি? এখানে ভি ক্রস বি, না এটা ঠিকই লিখেছি 2i ক্যাপ। তাহলে এখানে কি ভুল দেওয়া হয়েছে? এখানে ভি এর ডিরেকশানটা আই এর দিকে, আর বি এর ডিরেকশানটা, হ্যাঁ, তাহলে এখানে এই রকম যদি হয়, না এইদিকে কিন্তু আমরা দেখেছি এই রকম করে যদি ঘোরাই তাহলে এই দিকে ডিরেকশান হচ্ছে, অর্থাৎ এফটা এদিকে কাজ করবে।
হ্যাঁ, এখানে দেখো তাহলে আমরা বুঝতেই পারছি যে এফটা নেগেটিভ ওয়াই অক্ষের দিকে হবে। এটা আমরা কি করে পেলাম না ক্রস প্রোডাক্ট করে পেলাম। না ভি থেকে বি এর দিকে যদি আমি ঘোরাই, এরকম যদি স্ক্রু ঘোরাই, সে স্ক্রুটা এদিকে যায়। প্রথমে আমি ঘোরানোটাও ভুল করেছিলাম, এইদিকে যায়। এবারে এখানে তুমি দেখতে পাচ্ছ যে আই ক্রস কে হবে, এখানে হবে 20 আই ক্রস কে, 20 আই ক্রস কে। আই কে ক্রস আই সমান জে ক্যাপ হয়, তাহলে আই ক্রস কে সমান কি হবে, উল্টো দিকে করছি। এটা যদি কে ক্রস আই সমান জে ক্যাপ হয়, এটা হবে মাইনাস জে ক্যাপ। অর্থাৎ এখানে হবে 20 জে ক্যাপ একটা মাইনাস চিহ্ন। এবার এর সঙ্গে যদি কিউ গুণ করে দেওয়া হয়, তাহলে হবে কি কিউ ভি ক্রস বি সমান হবে 10 গুণিতক মাইনাস 20 ইন্টু জে ক্যাপ সমান হবে মাইনাস 200 জে ক্যাপ। এবার এর ইউনিটটা কি হবে, এটা হলো লরেন্জ বল। এখানে বলের মানটা আমি কত পেলাম না 200 পেলাম। এখানে তাহলে আমি বল লিখব এফ সমান 200 নিউটন। আর দিক কোন দিকে পেলাম না নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে এই বলটা প্রযুক্ত হচ্ছে। এইভাবেই আমরা লরেন্জ বল সম্পর্কে আমরা বুঝতে পারি। আমরা দেখতেই পাচ্ছি যে এইরকমভাবে যদি গতিশীল হয়, তাহলে লরেন্জ বলটা কোন দিকে কাজ করে, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে আর বেগ যেদিকে আছে তারা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে ফোর্সটা তাদের ক্রস প্রোডাক্টের যে ডিরেকশান হয় সেই ডিরেকশানে কাজ করবে এবং তাদের মান আমরা এই ফর্মুলা থেকে পেয়ে যাব। এবার আমরা এক্সাম্পল 2 নেব। তোমাকে বলা থাকলো যে 1 কুলম্ব মানের একটি আধান ভি সমান 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এবারে এটাকে 10 টু দি পাওয়ার মাইনাস 4 কে ক্যাপ, 10 টু দি পাওয়ার মাইনাস 4 কে ক্যাপ টেসলা চৌম্বক ক্ষেত্রে গতিশীল করা হলো। সেক্ষেত্রে এখানে প্রযুক্ত বলের মান কত হবে? তুমি খুব ইজিলি এটা বুঝতে পারছো। কি করতে হবে না প্রথমে তোমাকে ভি ক্রস ভি করে নিতে হবে, ভি ক্রস ভি তোমাকে বের করে নিতে হবে। ভি ক্রস ভি তুমি কি পাবে না প্রথমে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ লিখবে, তার সঙ্গে তুমি কি করছো না এটা গুণ করছো, 10 টু দি পাওয়ার 4 পরে রাখবে মাইনাস 4 এটা গুণ করছো। এবার এর সঙ্গে এটা গুণ করলে কি হবে না 2 আই ক্রস কে, দেখো আই জে কে, আই জে ক্রস করলে কে কে ক্যাপ হয়, জে ক্রস কে করলে আই ক্যাপ হয়। এখানে আমরা কি করছি আই ক্রস কে ক্রস আই করলে জে হয়, তাহলে আমি উল্টো দিকে ঘুরছি, তার মানে হবে মাইনাস জে ক্যাপ। তাহলে এইটা আমি পাবো মাইনাস 2 জে ক্যাপ। তারপরে এটা যেটা পাবো, তারপরে যেটা পাবো সেটা হলো গিয়ে জে ক্রস কে, জে ক্রস কে এটা ঠিকঠাক ডিরেকশানে আছে, জে ক্রস কে করলে আমরা আই ক্যাপ পাবো, তাহলে হবে প্লাস 3 আই ক্যাপ ইন্টু আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 4 পাচ্ছি। এবারে এর সঙ্গে আমরা যখন কিউ গুণ করে দেবো ভি ক্রস বি, এবারে যদি বলি কিউ ভি ক্রস বি সেটা করলে আমরা কি পাবো, কিউ এর ভ্যালুটা হচ্ছে 1 কুলম্ব, তাহলে 1 গুণিতক মাইনাস 2 আই ক্যাপ 2 জে ক্যাপ প্লাস 3 আই ক্যাপ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। সেখান থেকে আমরা এখানে ক্যালকুলেশান করব যে মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 জে ক্যাপ প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 আই ক্যাপ, এই ডিরেকশানে কিন্তু ফোর্সটা কাজ করবে। ফোর্স তাহলে হলো এইটা। ফোর্সের এবার ভ্যালু পেতে গেলে আমাকে কি করতে হবে, মড অফ এফ বের করতে হবে। ফোর্সের ভ্যালু আমরা পেয়ে যাব রুট ওভার মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে এটা কত হবে 2 দুগুণে 4 আর 3 3 9, 9 আর 4 13, তাহলে হবে রুট 13 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিউটন হবে আনসার। এইভাবে আমরা করে ফেলতে পারবো। এবারে দেখো এই যে ডিরেকশানটা, এই ডিরেকশানটা বোঝার জন্য আর একটা রুল রয়েছে,
জেনারেলি আমরা যে এক্সপেরিমেন্টগুলো করি, অর্থাৎ বিভিন্ন চার্জ পার্টিকেলের এক্সপেরিমেন্ট করার সময় সেই চার্জ পার্টিকেলগুলোকে অ্যাক্সিলারেট করতে গেলে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড দিতে হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডটা যে পজিশানে থাকে বা যেভাবে কাজ করে, সেই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোর সঙ্গে পারপেন্ডিকুলার একটা তলে একটা চার্জ পার্টিকেলকে আমরা ঘোরাই, আমরা সার্কুলার পথে ঘোরাই। সেক্ষেত্রে তাদের মোশন কোন দিকে হবে, তাদের উপর ফোর্স কোন দিকে কাজ করবে, সেটা আমরা জানার জন্য আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল আমরা ফলো করতে পারি। যদি আমরা ফ্লেমিং এইটে যদি লেফট হ্যান্ড বলি, এই লেফট হ্যান্ডের এটা হলো 4 ফিঙ্গার, এটা হলো মিডিল ফিঙ্গার, আর এটা হলো থাম। অর্থাৎ আমরা এই রকম করে পাচ্ছি, এইদিকে হচ্ছে তর্জনী, আর এই দিকে হলো মধ্যমা, আর থাম হলো বৃদ্ধাঙ্গুলি। এইগুলোকে যদি আমরা এইভাবে রাখি, তাহলে এখানে তর্জনী যদি এই বেগকে প্রকাশ করে, অর্থাৎ একটা চার্জ পার্টিকেলের বেগকে প্রকাশ করে, তাহলে এই মধ্যমা যদি না, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করে, আর মধ্যমা যদি চার্জ পার্টিকেলের বেগের দিককে প্রকাশ করে, এবং চার্জ পার্টিকেলটা যদি ধনাত্মক চার্জ পার্টিকেল হয়, এটা মনে রাখবে যে একটা ধনাত্মক আধানগ্রস্ত কণা, হ্যাঁ, যেটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে গতিশীল, সেই ম্যাগনেটিক ফিল্ডটা তর্জনীর দিক বরাবর, অর্থাৎ চুম্বক ক্ষেত্রটা তর্জনীর দিকে রয়েছে, আর মধ্যমাটা বেগের দিকে, অর্থাৎ চার্জ পার্টিকেলটা যেদিকে যাচ্ছে তার দিকে যদি থাকে, তাহলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকে সেই দিকে কি হয় না, হচ্ছে এর উপর ফোর্সের দিক হয়। আমরা এইভাবে ফ্লেমিং লেফট হ্যান্ড রুলের সাহায্য আমরা এটা মনে রাখতে পারি। তবে আমাদের এই ফর্মুলাটা মনে রাখলেই হবে, আমরা যে কোনোভাবেই আমরা ক্রস প্রোডাক্ট করে আমরা সেটা বের করতে পারবো। এবারে আমি দেখাবো যে আমরা ফার্স্ট যেটা বলেছিলাম, যে একটা পার্টিকেল কি করলো না, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডে এরকম একটা পার্টিকেলকে আমরা কি করলাম, ভি স্পিডে ঢোকালাম, গতিশীল করে ঢোকালাম। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের বাইরে যখন ছিল, তার উপর ফোর্স অ্যাপ্লাইড হয়নি। এবার ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে এই রিজিয়নে ধরা যাক ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে, এই ফিল্ডের মধ্যে যখন ঢুকলো, তখন তার উপরে যে ফোর্স, এইটার যদি আধান পজিটিভ হয় এবং আধানের মান যদি কিউ হয়, সেক্ষেত্রে তার উপর ফোর্সের ভ্যালু কোন দিকে হবে, ফোর্সের ভ্যালু কত হবে, আর তার ডিরেকশানটা কি হবে, সেটা আমরা জানতে চাই বা আমাদের কাছে জানতে চাওয়া হলো। তাহলে আমরা কি করব, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে ভি, এবং এখানে ভি স্পিডে কিউ ঢুকছে। তাহলে এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ডটা আছে এই দিক বরাবর, পৃষ্ঠার ভেতরের দিক বরাবর, আর এখানে যে ভেলোসিটিটা রয়েছে পার্টিকেলের, সেটা এই দিকে। তাহলে কি হবে, ভি ক্রস বি করলে কি হবে, দেখো ম্যাগনেটিক ফিল্ডটা আছে ভেতরের দিকে, আর ভিটা আছে এইদিকে। ভি ক্রস বি করলে তাহলে কী হবে, পার্টিকেলের উপর এই রকম ডিরেকশানে একটা ফোর্স কাজ করবে, ভি ক্রস বি ডিরেকশানে একটা ফোর্স কাজ করবে। এখানে ভি আর বি এর মধ্যে ভি পারপেন্ডিকুলার টু বি, এইরকম ক্ষেত্রে আমরা লিখব এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি, মানে ভি বি সাইন 90 ডিগ্রি, তাহলে কী হবে, কিউ ইন্টু ভি ইন্টু বি। এরপরের প্রশ্ন হলো যে পার্টিকেলটার গতিপথ কেমন হবে। যেহেতু তোমরা ক্লাস 11-এ পড়েছো বৃত্তীয় গতি, সেখানে তোমরা জানো যে একটা বস্তু যখন গতিশীল হচ্ছে, এরকম করে গতিশীল হচ্ছে, তাকে যদি আমি তার গতির সঙ্গে লম্ব দিকে টানি, তখন সে কি হয় না, সে হচ্ছে বৃত্তপথে ঘুরে যায়। তাহলে এই ক্ষেত্রে এই যে পার্টিকেলটাকে আমি ঢুকালাম একটা সুষম চৌম্বক ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হবে, সে বৃত্তপথে ঘুরতে শুরু করবে।
বৃত্তপথে ঘুরতে শুরু করবে। দেখো তুমি এখানে একটা পেন ধরো বেঁধে দিলে কেন্দ্রের সঙ্গে, এবার এরকম করে সুতোর সাহায্যে বেঁধে এবার পেনটাকে তুমি টোকা মারলে, এরকম করে গতিশীল করার চেষ্টা করলে, তখন কি হয়, পেনটা এরকম ঘুরে যায়। সে কোন গতি লাভ করে, না বৃত্তীয় গতি লাভ করে। আর বৃত্তীয় গতি লাভ করার জন্য এখানে সুতো একটা টান দেয়, এই সুতোর টানটা এখানে হচ্ছে কি, অভিকেন্দ্র বল mv²/r। এবার নিশ্চয়ই মনে করতে পারছো যে এখানে যে সুতোর টানটা সৃষ্টি হচ্ছে সেটা হলো অভিকেন্দ্র বল mv²/r। এইটা যদি r হয়, অর্থাৎ যে ব্যাসার্ধের বৃত্তপথে এটা ঘুরবে, এখানে এই পার্টিকেলটা একটা ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে, এক্ষেত্রে পার্টিকেলটা এইরকম করে ঘুরবে। হ্যাঁ, সেই যে ঘুরবে, সেই ঘোরার জন্য যে তার স্পিড, অর্থাৎ যখন বৃত্তপথে ঘোরে তখন তার একটা স্পিড থাকে, সমবৃত্তীয় গতি বলা হয়। সমবৃত্তীয়তে ঘোরা, বৃত্তীয় গতিতে ঘুরতে গেলে সেক্ষেত্রে স্পিডটা যদি আমরা দেখি ভি, আর এটা যদি আর হয় এবং পার্টিকেলটার ভর যদি এম হয়, তখন এখানে যে অভিকেন্দ্র বল আমরা বলি, সেই অভিকেন্দ্র বলের মান হয় mv²/r। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেই অভিকেন্দ্র বলটা কিন্তু এখানে কোনো সুতো নেই বা কেউ নেই, সেই অভিকেন্দ্র বলটা কে দিচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ড, এবং সেই বলের মান কত, q × v × b। কেন এখানে কিউ ভিপি হলো, না এরা পারপেন্ডিকুলারলি কাজ করছিল, এদের মধ্যে কোণের মান 90 ডিগ্রি, এই জন্য এই ভ্যালুটা আমরা জানি, লরেঞ্জের সূত্র থেকে আমরা এই ভ্যালুটা পাবো, ভি পারপেন্ডিকুলার টু ভি, অর্থাৎ θ = 90 ডিগ্রি। এখানে আমরা যদি mv²/r এর সঙ্গে এটা ইকুয়াল করি তাহলে কি পাবো, না mv²/r পাবো qvb। এখানে একটা ভি কেটে দিলে কি হবে, mv/r সমান হবে q × b। অর্থাৎ এখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ, অর্থাৎ এখানে চুম্বক ক্ষেত্রটার মান ঠিক কত সেটা যদি জানা থাকে, এবং এই আধানটার ভ্যালু কত সেটা যদি জানা থাকে, আধানের ভর যদি জানা থাকে, তাহলে আমরা v/r এর যে রেশিও, সেই রেশিওটা বের করতে পারবো। v = qb/m, v/r = qb/m। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্টিকেল সে সুষম কোনো চুম্বক ক্ষেত্রে প্রবেশ করেছে, ভি গতিবেগে প্রবেশ করেছিল, সেই গতিবেগটা সে বজায় রাখবে। এবার যে ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে, সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, সেখানে আমরা বুঝতে পারছি যে v/r সমান qb/m হয়। এবার সমবৃত্তীয় গতিতে ঘুরবে বলে আমরা বুঝতে পারছি। কেন সমবৃত্তীয় গতিতে ঘুরবে সেটার জন্য আর একটু কথা আমাকে বলতে হবে, বলে ফেলি। হ্যাঁ, দেখো এখানে যে ঘুরছে, এখানে যে এই ম্যাগনেটিক ফিল্ডে একটা পার্টিকেল ঘুরছে, সেটা বৃত্তপথে ঘুরছে। ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আছে, না হচ্ছে পৃষ্ঠার ভেতরের দিকে আছে, পৃষ্ঠার ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড, সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে, আমি এখানে জাস্ট দেখালাম। এবারে ও ঘুরছে কোন দিকে, না এই রকম দিকে ও ঘুরছে ভি বেগে। আর ফোর্সটা কোন দিকে কাজ করছে, না এই দিকে কাজ করছে। তাহলে আমরা জানি যে ফোর্স ডট ভেলোসিটি সেটা কি হয়, পাওয়ার। অর্থাৎ এখানে তার জন্য যে পাওয়ার লাগছে বা কৃতকার্য লাগছে সেটা কত হবে, না F.v সমান হবে FV cos, ডট প্রোডাক্ট হলে কি হয়, A.v সমান AB cos θ। তাহলে এখানে F.v সমান FV cos 90 ডিগ্রি হবে, কারণ এখানে এদের মধ্যে কোণের মান সবসময় 90 ডিগ্রি হবে। এই কারণেই হবে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে F সমান QV × B, দুটো ভেক্টর A আর B যদি হয়, ধরো এটা A ভেক্টর আর এটা B ভেক্টর, এদের ক্রস প্রোডাক্ট সবসময় এদের উভয়ের সঙ্গে লম্ব হয়, এর সঙ্গেও 90 ডিগ্রিতে থাকবে আর এর সঙ্গেও 90 ডিগ্রি কোণে থাকবে। তাহলে এখানে এফটা সবসময় ভি এর সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। যেভাবেই থাকুক না কেন, লরেঞ্জ ফোর্স সবসময়, অর্থাৎ লরেঞ্জের যে চুম্বক বল, লরেঞ্জ যে ম্যাগনেটিক ফোর্স, সেই ম্যাগনেটিক ফোর্সটা সবসময় তার বেগের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। এই কারণে আমরা এটা সঙ্গে সঙ্গে লিখতে পারবো 0। এখানে ক্ষমতার কোনো অপচয় হচ্ছে না,
তার মানে এখানে কৃতকার্য কত? 0। অর্থাৎ লরেন্স ফোর্স, লরেন্স চুম্বকীয় বল বা চুম্বক বল, লরেন্স ফোর্স না বলে এটাকে বলবো চুম্বক বল। চুম্বক বল হলো কার্যহীন বল। আর কার্য না করা মানে কি? কার্য শক্তি উপপাদ্য আমরা জেনেছি। কার্য শক্তি উপপাদ্য, সেখানে আমরা কি পেয়েছি? কার্য শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরিম। সেখানে আমরা কি পেয়েছি না, কার্য শক্তি উপপাদ্যতে আমরা লিখেছি যে ডেল্টা ডব্লিউ সমান ডেল্টা কাইনেটিক এনার্জি, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন কৃতকার্যের সঙ্গে সমান। এখানে কৃতকার্য 0, ডব্লিউ ডেল্টা ডব্লিউ না লিখে ডব্লিউ বলবো, কৃতকার্য গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান। এখানে যদি এটা 0 হয় তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি 0, অর্থাৎ কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়নি। নো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি মানে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। গতিশক্তি ধ্রুবক থাকা মানে একটা পার্টিকেলের হাফ mv² ধ্রুবক। গতিশক্তির রাশিমালা কি হয়? হাফ mv² ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে m তো এখানে ধ্রুবক, v নিশ্চয়ই ধ্রুবক থাকবে। এই কারণে আমরা বলতে পারছি যে এ একটা সমবৃত্তীয় গতিতে ঘুরবে। একটা সুষম চুম্বক ক্ষেত্রে একটা আধানকে যদি আমরা চুম্বক ক্ষেত্রের সঙ্গে পারপেন্ডিকুলারলি ছুড়ে দিই, তাহলে ওই চুম্বক ক্ষেত্রের পারপেন্ডিকুলার তলে, অর্থাৎ সমকোণে থাকা একটা সমতলে সেই পার্টিকেলটা একটা বৃত্তপথে ঘুরতে থাকবে, এবং সেই বৃত্তপথে যে ঘুরতে থাকবে তাতে তার স্পিড চেঞ্জ হবে না। কারণ আমরা জানি যে ম্যাগনেটিক ফোর্স ইজ আ নন ওয়ার্ক ফোর্স। এখানে নো ওয়ার্ক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স ইজ নো ওয়ার্ক ফোর্স, এখানে কোনো কার্য হচ্ছে না। আর আমরা জানি ওয়ার্ক এনার্জি প্রিন্সিপালে, ওয়ার্ক এনার্জি থিওরি অনুযায়ী কার্য না হওয়া মানে কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ না হওয়া মানে সেখানে ভিটা সেম থাকবে। আর ভি কনস্ট্যান্ট থাকা মানে আমরা এটাকে বলবো সমদ্রুতিতে বৃত্তপথে ঘুরছে। আর সমদ্রুতিতে বৃত্তপথে ঘোরাকে আমরা বলি ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন বা সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতিতে সে যখন ভি স্পিডে ঘুরবে তখন তার যে অভিকেন্দ্র বল সেটার মান হয় আমরা জানি mv²/r। সেই mv²/rটা কি হয়? কিউ ইন্টু ভি ইন্টু বি এর সঙ্গে সমান হয়। সেখান থেকে আমরা v/r এর ভ্যালু পেলাম কত? v/r এর ভ্যালু এখানে পেলাম qb/m। এবার এখানে এই যে বস্তুটা ঘুরছে এটা একটা আবর্ত গতি। এই আবর্ত গতিটা বিশেষ প্রকার আবর্ত গতি, সেটা হলো কি? বৃত্তীয় গতি। শুধু তাই নয়, আরও একটু বিশেষত্ব এর রয়েছে, সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতি মানে সে সমান সময়ে এক পাক করে ঘুরবে, সমান সময় অন্তর এক পাক করে ঘুরবে। আর যে সময় অন্তর সে এক পাক করে ঘুরবে সেটাকে আমরা বলবো সে রিপিট করবে তার গতিকে। আর আমরা জানি কোনো বস্তু যদি তার গতিকে রিপিট করে সেটাকে আমরা কি বলি? পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তাহলে আমরা বুঝতে পারছো যে সবগুলো থিওরিকে আমরা কিভাবে এক করছি। নো ওয়ার্ক ফোর্স, ওয়ার্ক, এখানে আমরা কার্যশক্তি উপপাদ্য, এখানে নো ওয়ার্ক ফোর্স বলছি। এখানে আমরা অভিকেন্দ্র বলের যে সূত্র সেটা লাগিয়েছি। তারপরে আমরা বলছি যে এটা পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? যে গতি একটা নির্দিষ্ট সময় অন্তর রিপিট করে, নির্দিষ্ট সময় অন্তর পর্যায়বৃত্ত হয়, পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটায়। পর্যায়ক্রম মানে কি? একটা নির্দিষ্ট পর্যায় মানে কি? পর্যায়কাল রয়েছে, সেখানে একটা নির্দিষ্ট সময় অন্তর তার গতিটা একইভাবে ঘটছে। সেই যে সময়, সেই পর্যায়বৃত্ত গতিতে কি থাকে? টাইম পিরিয়ড থাকে, টাইম পিরিয়ড। এটাকে আমরা কি বলি? পর্যায়কাল। এই পর্যায়বৃত্ত গতিতে এখানে তাহলে এই সমবৃত্তীয় যে গতিটা হচ্ছে এটা একটা পর্যায়বৃত্ত গতি। সেই পর্যায়বৃত্ত গতিতে একটা পর্যায়কাল রয়েছে, সেই পর্যায়কালটার মান কত?
সেই পর্যায়কালটার মান এবার আমরা নির্ণয় করব। দেখো এখানে এই যে পার্টিকেলটা ঘুরছে, এই পার্টিকেলটা ঘুরতে যখন ঘুরছে তখন সে ভি রৈখিক বেগে ঘুরছে। রৈখিক বেগ না বলে রৈখিক দ্রুতি আমরা বলবো। ভি রৈখিক দ্রুতিতে ঘুরছে। পুরোটা যখন ঘুরে আসছে সে কত পথ যাচ্ছে না, এটা যদি আর হয়, এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর পরিধি হবে 2πr। আর এখানে দ্রুতি, রৈখিক দ্রুতি হলো গিয়ে ভি। তাহলে এই পরিধিটা পুরোটা ঘুরতে তার কত সময় লেগেছে? সমবেগের সূত্র লাগবে না, এস সমান ভি ইন্টু টি। এই সূত্র দিয়ে আমরা পাবো টি সমান এস বাই ভি। এখানে এসটা কত? 2πr। ভিটা কত? স্মল ভি। আর টিটাকে কি বলবো? এক পাক ঘুরলে সেই টিটা হয় পর্যায়কাল, হ্যাঁ, টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি। তাহলে এখানে আমি ক্যাপিটাল টি সমান আমি লিখবো কি? এস এর জায়গায় 2πr লিখবো, আর ভি এর জায়গায় স্মল ভি লিখবো। এইভাবে আমরা এই যে পার্টিকেলটা ঘুরছে সেই পার্টিকেলটার টাইম পিরিয়ড পেয়ে যাব। তাহলে এখানে আমি এটাকে যদি লিখি ভি বাই আর সমান কিউ বি বাই এম, এটা পুরো মুখস্থ করে নিতে হবে। আর এটাকে উল্টে দিলে আর বাই ভি ইকুয়ালস টু লিখলে এম বাই কিউ বি পাবো। এর সঙ্গে আমি যদি 2π গুণ করে দিই, এখানেও 2π গুণ করে দিলাম, এখানেও 2π গুণ করে দিলাম, তাহলে কী হবে? 2πr বাই ভিকে আমরা কি বলবো? পর্যায়কাল। 2πm বাই কিউ ইন্টু বি। এই হলো গিয়ে আমাদের এই পর্যাবৃত্ত গতির যে পর্যায়কাল তার এক্সপ্রেশন। অর্থাৎ কিউ আধানগ্রস্ত একটা পার্টিকেল, সে যদি ভি চুম্বক ক্ষেত্রের সঙ্গে পারপেন্ডিকুলারলি তাকে নিক্ষেপ করা হয় ভি বেগে, সেক্ষেত্রে সে দেখা যাবে একটা বৃত্তপথে ঘোরা শুরু করেছে। হ্যাঁ, সেই বৃত্তপথে ঘোরার সময় সে প্রতি পাক ঘুরতে যে সময় নেবে সেটা হলো 2πm বাই কিউ বি। এখানে এম হলো এই পার্টিকেলটার ভর, এবং কিউ হলো এই পার্টিকেলের আধান, এবং বি হলো ওই চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ সুষম চৌম্বক ক্ষেত্র বলেছি, সব বিন্দুতে ওই চৌম্বক ক্ষেত্রের মান সমান, সেটার মান বি। এবার এইগুলো যদি এসআই ইউনিটে হয়, এটা কিলোগ্রামে দিতে হবে, এটা কুলম্বে দিতে হবে, আর এটা টেসলা এককে দিতে হবে। এটা তো আমরা করলাম একটা স্পেশাল কেস। এবার আমরা বলবো যে লরেন্জ বল, লরেন্জ চুম্বক বল। চুম্বক ক্ষেত্রে কোনো গতিশীল আধানের উপর যে বল, সেই বলগুলো কখন কীরকম কাজ করে তার জেনারেল ফর্মুলা আমরা পেলাম, এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। এবারে ধরা যাক 1 নম্বর কেস, চৌম্বক ক্ষেত্র এদিকে রয়েছে, আর তুমি একটা পার্টিকেলকে, কিউ আধানযুক্ত পার্টিকেলকে ভি বেগে ছুড়লে। এবারে এখানে দিল ভি প্যারালাল টু বি, দেখাই যাচ্ছে এইদিকে চৌম্বক ক্ষেত্র রয়েছে আর তুমি এইভাবে ছুড়ে দিলে। তাহলে এখানে প্রযুক্ত বলের মান কত হবে? ভেরি সিম্পল, এখানে তুমি লিখবে এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। এবারে আমি যদি এফ এর মানটা নিতে চাই, মড এফ সমান হবে কিউ মড ভি ক্রস বি। তাহলে কি হবে? কিউ ভি বি সাইন থিটা, এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। এখানে থিটার মানটা কত হবে? এইটা এইদিকে রয়েছে, এটা এইদিকে রয়েছে, প্যারালাল, তার মানে হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। অর্থাৎ এখানে আমি যদি 0 ডিগ্রি বসাই, কিউ ভি ইন্টু বি ইন্টু সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির ভ্যালু কত হয়? 0 হয়। অর্থাৎ এখানে বলের মান 0 হয়ে গেল। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যেদিকে রয়েছে সেই দিকে আমি যদি একটা বস্তুকে ছুড়ে দিই, একটা পার্টিকেল, চার্জ পার্টিকেলকে ছুড়ে দিই, তাহলে তার বেগের কোনো পরিবর্তন ঘটবে না, কারণ তার উপর প্রযুক্ত বলের মান 0। তাহলে ত্বরণের মান 0, কারণ ত্বরণ সমান আমরা জানি এফ বাই এম, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী। অর্থাৎ এখানে ত্বরণের মান 0, অর্থাৎ সে ভি সমবেগে চলতে থাকবে। তাহলে প্রশ্নটা কি, তোমরা খাতায় যখন ক্লাস নোট করবে কি লিখবে? যে একটা সুষম চুম্বকক্ষেত্র বি রয়েছে, সেই চুম্বকক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে একটি আধানগ্রস্ত কণাকে ভি বেগে ছুড়ে দেওয়া হলে তার উপর প্রযুক্ত বলের মান কত হবে? তার উপর প্রযুক্ত বলের মান 0 হবে, অর্থাৎ তার ত্বরণ 0 হবে।
তাহলে তার মোশন গতি কীরকম হবে না, সে সমবেগে চুম্বক ক্ষেত্র বরাবর চলতে থাকবে। ক্লিয়ার হলো একদম? হ্যাঁ, এবারে তার তাহলে ভি যদি সমবেগ হয় তাহলে তার গতির সমীকরণ কী হবে, এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। সমবেগে চললে সে এই রকম এই সম্পর্ক অনুযায়ী সে কিছু সময় পরে যে দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা পেয়ে যাব। এবারে নেক্সট দ্বিতীয় কেস বলেছে যে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। এবারে আমি একটা বস্তু কণাকে যার আধান কিউ তাকে এই দিকে ছুঁড়ে দিয়েছি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যেদিকে তার ঠিক উল্টো দিকে সমান্তরালভাবে, এটাকে অ্যান্টি প্যারালাল বলে। এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল, উল্টো দিকে প্যারালাল কিন্তু উল্টো দিকে ছোড়া হয়েছে। সেক্ষেত্রে এর উপর প্রযুক্ত বলের মান কত হবে সেটা তুমি কি করবে না, এক্ষেত্রেও তুমি এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি লিখবে। লেখার পরে তুমি পাবে এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। এখানে থিটার মান কত হবে দেখো, এই দিকে আছে আর এই দিকে যাচ্ছে, ভি এদিকে আর এদিকে হচ্ছে বি। বি আর ভি এর মধ্যে কোণের মান 180 ডিগ্রি। তাহলে এখানে কি হবে, কিউ ভি বি সাইন 180 ডিগ্রি। সাইন জিরোর মানও 0 ডিগ্রি হয় আর 180 ডিগ্রির মানও 0 হয়। তাহলে এখানে আমরা পেলাম এফ এর মান 0। অর্থাৎ আমরা দেখছি যে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে তার উল্টো দিকে যদি কোনো চার্জড পার্টিকেলকে আমরা ছুড়ে দিই, সেও তার উপরও প্রযুক্ত বলের মান 0 হবে। আর বল 0 হওয়া মানে ত্বরণের মান 0 হবে, অর্থাৎ সেটাও সমবেগে চলতে থাকবে, তার যে দূরত্ব সেটা এস ইকুয়ালস টু ভি ইন্টু টি নিয়ম মেনে হবে। এই তো গেল 2 নম্বর। এবার 3 নম্বরটা অলরেডি আমরা আলোচনা করলাম, সেটা আরেকবার এখানে দেখে নেব যে এইদিকে ভি রয়েছে আর এদিকে বি রয়েছে, অর্থাৎ একটা সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে একটা কণাকে ছোড়া হলে তার উপর যে প্রযুক্ত লরেন্জ ফোর্স, সেই লরেন্জ ফোর্সটার মান কী হবে। তাহলে এখানে আমরা কি বলবো যে কিউ আধানকে আমরা ছুটছি লম্ব হবে, তাহলে কী হবে, এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি সমান আমি লিখতে পারবো কিউ ভি বি সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কিন্তু, এবার এটা এফ লিখবো, এখানে আমি মানটা শুধু লিখছি, এখানে ভেক্টর ফর্ম আছে, তারপরে এগুলো এখানে মানে চলে এলাম কিউ ইন্টু ভি ইন্টু বি। সেক্ষেত্রে সে কীভাবে চলবে না, এটা যদি সুষম চৌম্বক ক্ষেত্র পুরোটা অংশে থাকে তাহলে সে গতিশীল হবে একটা বৃত্তপথে, সেটা আমরা আলোচনা করেছি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দিকে যদি বি হয়, এইদিকে যদি বি হয় আর এইদিকে যদি ভি হয়, ভি ক্রস বি এইরকম করে ঢোকালে তাহলে ভেতরের দিকে সে গতিশীল হবে, অর্থাৎ ভেতরের দিকে তার উপর একটা বল প্রযুক্ত হবে। সেই বলটা এরকম হবে, এদিকে হবে। বলের মান আমরা পাচ্ছি কিউ ইন্টু ভি ইন্টু বি। এরপরে আমরা 4 নম্বর কেসে আসবো। 4 নম্বর কেসটা কিন্তু খুব সুন্দর কেস, এটা তোমাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। ধরো ম্যাগনেটিক ফিল্ড এইদিকে রয়েছে, এবার তুমি এই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে একটা কোণে, থিটা কোণে ভি স্পিডে কিউ আধানযুক্ত পার্টিকেলকে ছুড়ে দিলে, এরকম করে ছুড়ে দিলে, ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে আছে, তাহলে এক্ষেত্রে এর গতিপথটা কেমন হবে। দেখো আমরা বলেছি যে বি যদি এদিকে হয় আর তার সঙ্গে পারপেন্ডিকুলার যদি ভি হয় তাহলে তার গতিপথ কেমন হয়, বৃত্তীয় গতি হয়, তার গতি হয় বৃত্তীয় গতি। আর যদি বি এদিকে হয় আর এই দিকে যদি পার্টিকেলের অর্থাৎ ভি প্যারালাল হয়, সেক্ষেত্রে সে সমানভাবে চলতে থাকবে, সমদ্রুতিতে ভি এই যে প্যারালাল, সেই প্যারালালে চলতে থাকবে। অর্থাৎ আমরা যে আগের 3টে কেস ধরেছি, 3টে কেসের মধ্যে একটা 180 ডিগ্রি ধরেছি
আর একটা 0 ডিগ্রি ধরেছি, আর একটা 90 ডিগ্রি ধরেছি। তিনটে কেসের মধ্যে আমরা বলবো যে এখানে এই প্যারালাল একটা আর একটা হলো পারপেন্ডিকুলার। একটা বেগকে যখন আমি এই দিকে আমি দেখাচ্ছি, আমরা যদি এটাকে উপাংশে ভেঙে নিই তখন আমরা কি পাবো না, এই দিকে একটা উপাংশ পাবো আর এই দিকে একটা উপাংশ পাবো। এই উপাংশটাকে আমরা বলবো ভি প্যারালাল আর এই দিকের উপাংশটাকে বলবো ভি পারপেন্ডিকুলার। তাহলে ভি পারপেন্ডিকুলারের জন্য ভি পারপেন্ডিকুলারের ভ্যালু কত হবে আর ভি প্যারালালের ভ্যালু কত হবে সেটা তোমরা ভেক্টর বিভাজনের নিয়ম অনুযায়ী পাবে। যেহেতু এটা থিটা, এখানে এটা ভি, তাহলে এই দিকটা কী হবে, ভি প্যারালাল সমান হবে ভি কস থিটা, আর ভি পারপেন্ডিকুলার কি হবে, ভি সাইন থিটা। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই বেগটা এটা আনচেঞ্জ থাকবে, কারণ কি এ হচ্ছে ভি এর সঙ্গে প্যারালাল আছে, এ ভি এর সঙ্গে প্যারালাল আছে, এর কোনো চেঞ্জ, এর কোনো এইদিকে বস্তুটা যেভাবে চলার সেইভাবে চলবে। আর এটার কারণে কি হবে না, এটার কারণে এখানে একটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সটা বোথ ভি অ্যান্ড ভি এর সঙ্গে লম্ব। ধরো ভি ক্রস ভি, তাহলে এটাকে যদি আমি এক্স অক্ষ বলি, এটাকে যদি ওয়াই বলি, তাহলে এই ভি ক্রস ভি কোন দিকে হবে না, নেগেটিভ জেড অক্ষের দিকে হবে। অর্থাৎ ওই দিকে একটা ফোর্স কাজ করবে, তার ফলে সেটা কি করবে না একটা বৃত্তপথে ঘোরাবে। তাহলে ভি এইটা ঘোরাবে, একটা হচ্ছে সার্কুলার মোশন দেবে, সার্কুলার মোশন দেবে। তাহলে হলো কি না, এই কম্পোনেন্টটার জন্য অর্থাৎ গতিবেগের যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা পেলাম, সেই পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য এই বৃত্তপথ একটা ওই বৃত্তপথে ঘুরতে চাইবে, আর এইটার জন্য সেই বৃত্তপথটা আস্তে আস্তে এগিয়ে যাবে। অর্থাৎ এখানে পার্টিকেলটার মোশন হবে এইরকমভাবে, পার্টিকেলটার মোশন হবে এইভাবে সে যেতে থাকবে। এই দিকে বি এর দিক, আর ভিটা হচ্ছে এই যে তলটা ঘুরছে, এই তলেই ভিটা আছে, কিন্তু সবসময় এই যে রেডিয়াসটা আছে, রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশানে ভি থাকবে। কারণ আমরা জানি বৃত্তীয় গতির ক্ষেত্রে কি হয়, এটা যদি রেডিয়াস হয় আর এটা হয় ভি। হ্যাঁ, এখানে ভিটা কি না, এই ভি পারপেন্ডিকুলার, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে তাহলে আমরা অ্যাকচুয়ালি ভি পারপেন্ডিকুলারের মান তো আমরা জানি ভি সাইন থিটা। তাহলে এখানে আমি যে টাইম পিরিয়ডটা পাবো, সেই টাইম পিরিয়ডটা কী পাবো না, টাইম পিরিয়ড ইকুয়ালস টু টি ইকুয়ালস টু আমরা জানি 2πr/ভি। এই সূত্রটা আমরা আগে দেখেছি। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি 2πr, আর ভি মানে এখানে হচ্ছে ভি পারপেন্ডিকুলার। এই ভি পারপেন্ডিকুলারের ভ্যালু কত না, ভি সাইন থিটা, 2πr/ভি সাইন থিটা। এখানে এই টাইম পিরিয়ডে অর্থাৎ এক পাক এখানে একটা বৃত্ত সম্পূর্ণ করতে এই টাইমটা লাগে। তাহলে একটা বৃত্ত যখন সম্পূর্ণ করছে সে এতটা এগিয়ে যাচ্ছে, একটা বৃত্ত সম্পূর্ণ করার পরে আরেকটা বৃত্ত করার মাঝে যে টাইম, এই যে টাইমটা, হ্যাঁ এই টাইমটা হলো গিয়ে টি। এই টাইমে সে কতটা যাবে না, এই বেগে যাবে। অর্থাৎ এই দিকে যে সে বেগটা নিয়ে যাচ্ছে ভি প্যারালাল, এই ভি প্যারালালের সঙ্গে টাইম গুণ করলে যেটা আমি পাবো সেটা কি না, সেটাকে আমরা বলি পিচ, PITCH, পিচ। এটাকে আমরা বাংলাতেও আমরা পিচ বলি। হ্যাঁ, পিচ সমান আমরা কী পাবো যে একটা বৃত্ত কমপ্লিট করার সঙ্গে সঙ্গে সে বিয়ের দিকে কতটা এগিয়ে যাচ্ছে। আবারও বলছি যে একটা পার্টিকেলকে আমি চৌম্বকক্ষেত্রে ছুঁড়েছিলাম, সেটা চৌম্বকক্ষেত্রের সঙ্গে কোণে করে ছুঁড়েছিলাম। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এর বেগের একটা উপাংশ চৌম্বকক্ষেত্রের দিকে আছে আর একটা উপাংশ চৌম্বকক্ষেত্রের সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে। যে উপাংশটা চৌম্বকক্ষেত্রের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে তার জন্য সে বৃত্তীয় গতি পাবে, আর যেটা সমান্তরাল হবে তার জন্য সে চুম্বকক্ষেত্র বরাবর সমবেগে এগোতে থাকবে। সমবেগের সূত্র কি না, S সমান V ইন্টু টি। অর্থাৎ এখানে এক পাক ঘোরার সঙ্গে সঙ্গে সে কতটা এগিয়ে গেল, এটাকে স্পাইরাল মোশন বলা হবে, স্পাইরাল পাথে সে মুভ করছে। সেক্ষেত্রে আমরা বলবো যে একটা পাক দেওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু সরে গেছে। কতটা সরেছে সেটা জানার জন্য আমি কি করব, যে এক পাক ঘুরতে যে সময় লাগে সেটা আমি প্রথমে বের করব। সেটা হলো গিয়ে এটা 2πr/ভি পারপেন্ডিকুলার, তাহলে 2πr/ভি সাইন থিটা।
এই সময়ে সে সামনের দিকে এগিয়েছে, কত বেগে এগিয়েছে না ভি প্যারালাল বেগে এগিয়েছে। তাহলে আমি সেইটাকে কি বলি না, সেটাকেই বলি পিচ। তাহলে পিচের সংজ্ঞা যখন দিতে বলবে তখন তোমাকে এইরকম করে তো বুঝালে হবে না, তোমাকে লিখতে হবে, তোমাকে লিখে বলতে হবে যখন চৌম্বক ক্ষেত্রে গতিশীল কোনো কণা চৌম্বক ক্ষেত্র বরাবর এগিয়ে যায় তখন প্রতি একটি পাকের জন্য বৃত্তপথে ঘুরছে, সেই প্রতি একটি পাকে ঘোরার জন্য চৌম্বক ক্ষেত্রের বরাবর যে দূরত্ব এগিয়ে যায় তাকে বলা হয় তার পিচ। এখানে পিচ সমান কি হবে, ভি প্যারালাল ইন্টু টাইম পিরিয়ড। ভি প্যারালাল ইকুয়ালস টু এখানে কত, ভি প্যারালাল ইকুয়ালস টু হচ্ছে ভি কস থিটা, আর টাইম পিরিয়ড হলো 2πr/v সাইন থিটা। এবার নিশ্চয়ই বুঝতে পারছো ভি ভি কেটে যাবে, আর কস বাই সাইন হচ্ছে কট থিটা, 2πr ইন্টু কট থিটা। এখানে এই বৃত্তের পরিধি অর্থাৎ যে ব্যাসার্ধের বৃত্তপথে সে ঘুরবে সেই ব্যাসার্ধটা আমরা যদি বের করতে পারি তার জন্য আমরা 2πr পেয়ে যাব, পরিধি পেয়ে যাব। পরিধির সঙ্গে কট থিটা গুণ করলে যেটা হয় সেটা হলো তার পিচ। তাহলে তোমরা দেখতেই পারছো যে একটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সুষম চৌম্বক ক্ষেত্র, এখানে কিন্তু আমরা নন ইউনিফর্ম চৌম্বক ক্ষেত্রের কথা বলিনি, এবং সুষম চৌম্বক ক্ষেত্রটা একদম খুব রেয়ার কেস, খুব কঠিনভাবে সুষম চুম্বক ক্ষেত্র তৈরি করা যায়। সুষম চুম্বক ক্ষেত্র তুমি অনেকটা জায়গা জুড়ে তৈরি করতে পারা কিন্তু বহুত টাফ। হ্যাঁ, সেগুলো যারা সাইক্লোট্রন যন্ত্র দিয়ে কাজ করেন তারা জানেন কিভাবে তৈরি করা হয়। তার জন্য বিরাট একটা প্রজেক্ট লাগে, বিরাট রকম তার ব্যবস্থা লাগে, সেই সব করে একটা সুষম চুম্বক ক্ষেত্র তৈরি করা হয়। হ্যাঁ, এই কারণে ভাববে না যে সুষম চুম্বক ক্ষেত্র সব জায়গায় আছে। আমরা আমাদের বোঝার জন্য, থিওরি সিম্পল করার জন্য আমরা ইনিশিয়ালি চুম্বক ক্ষেত্র প্রাবল্যকে আমরা ইউনিফর্ম ধরেছি, আর ইউনিফর্ম ধরার কারণে আমরা এত সব বলতে পারছি। আমাদের যে আগের যে লব্ধ অভিজ্ঞতা, আমরা ক্লাস 11-এ সেখানে পড়েছি অভিকেন্দ্র বল, সেখানে পড়েছি ক্রস প্রোডাক্ট, সেখানে পড়েছি ডট প্রোডাক্ট, সেখানে পড়েছি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশনের ফর্মুলা, সে সমস্তকে কাজে লাগিয়ে আমরা এটা বের করতে পারছি। অর্থাৎ লরেন্জ বল এখানে এটা কাজ করবে। এবারে লরেন্জ এখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড বোধ যদি থাকতো তাহলে কি হতো, তাহলে কাজ করতো যে ইলেকট্রিক ফিল্ড যদি থাকতো সেক্ষেত্রে কী হবে, ইলেকট্রিক ফিল্ডটা সবসময় কিউ এর উপর একটা ফোর্স কাজ করবে, সেটা গতিশীল থাকুক আর না থাকুক, সেখানে সবসময় একটা অ্যাক্সিলারেশন থাকবে। তোমরা এটা স্থির তড়িতের যে ভিডিওগুলো সেখানে পেয়েছো, সেখানে তার জন্য কিন্তু একটা গতি আলাদা হবে আর এর জন্য একটা গতি আলাদা হবে। আর কখন দুটো ক্ষেত্র থাকা সত্ত্বেও একটা গতিশীল চার্জ পার্টিকেলের উপরে কোনো বল প্রযুক্ত হবে না সেটাও তোমরা জেনেছো না। সেক্ষেত্রে কি হবে, এফ ইকুয়ালস টু কিউ ই প্লাস ভি ক্রস বি, এইটা 0 করে দিলে, এফ ইকুয়ালস টু 0 করে দিলে আমরা বুঝতে পারছি ই সমান আমরা পাবো কি, ই সমান মাইনাস ভি ক্রস বি, এইটা পাবো F0 হওয়ার জন্য। সেখানে আমরা এটাকে উল্টো করে লিখলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, বি ক্রস ভি। অনেক সময় এই প্রশ্নটা আসে যে কোনো তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র বোধ প্রেজেন্ট আছে, অথচ একটা চার্জ পার্টিকেল সেখানে মুভ করছে, তা সত্ত্বেও তার উপর কোনো ফোর্স কাজ করছে না, কি করে সম্ভব? তখন তোমাকে এই এক্সপ্রেশনটা দিতে হবে যে লরেন্জ বল থেকে আমরা এটা জানি, সেখান থেকে আমরা পাই যে এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তবে তার উপরে কোনো নেট ফোর্স কাজ করবে না। আর নেট ফোর্স কাজ না করা মানে আমরা জানি এ নেট অর্থাৎ ত্বরণ, লব্ধি ত্বরণ তার শূন্য হবে, আর লব্ধি ত্বরণ শূন্য হওয়া মানে ভি সমান কনস্ট্যান্ট হবে, অর্থাৎ সে সমদ্রুতিতে চলতে থাকবে। এই হলো গিয়ে লরেন্জ ফোর্সের ব্যাপার। আমরা লরেন্জ ফোর্স সম্পর্কে যাবতীয় যা দিক না কেন আমরা করে ফেলবো। আর লরেন্জ ফোর্স থাকলে আমাদের একটা সুবিধা হয় কি, এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডের আমরা মাত্রা, একক, এইগুলো কিন্তু আমরা লরেন্জ ফোর্সের ধারণা থেকে খুব সহজে বের করতে পারি। কীরকম না, দেখো এখানে আমি যদি বলি এফ ইকুয়ালস টু ইন দ্য মানে এখানে তড়িৎ ক্ষেত্র যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি হয়, এফ ইকুয়ালস টু ভি ক্রস বি। এফ ইকুয়ালস টু আমরা বলছি ভি ক্রস বি, লরেন্জ ফোর্সটা আমরা এখানে এইটা পাচ্ছি। তাহলে যেটা বলতে যাচ্ছিলাম যে
তড়িৎ ক্ষেত্র থাকলে, চুম্বক ক্ষেত্র বোথ প্রেজেন্ট থাকলে সেখানে লরেন্স ফোর্সের মান 0 হয়। আর এখানে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে শুধুমাত্র, সেখানে যদি তোমার একটা চার্জ পার্টিকেল ঘোরে সেক্ষেত্রে তার উপরে এই বলটা প্রযুক্ত হয়। এখন এই যে বলটা, এর মান, দিক সব কিছুই আমরা বের করতে পারবো। হ্যাঁ, তারপরে আমরা কি করব, এই লরেন্স ফোর্সটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা মানে বিভিন্ন কিছু এক্সপ্লেন করার জন্য এই লরেন্স ফোর্সটাকে কাজে লাগাবো। যেমন আমরা যদি একটা পার্টিকেলকে ঘোরাতে চাই, চার্জ পার্টিকেলকে আমরা একটা সার্কুলার পাথে ঘোরাতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি আমরা যদি পার্টিকেলটাকে থ্রো করি তাহলে সে একটা পাথে ঘুরতে থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা এখানে পাবো। এই জিনিসগুলো থেকে আমরা বিভিন্ন এক্সপ্লেনেশন করতে পারবো। এখন আমরা যেটা বলতে চাইছি সেটা এই যে এই ফর্মুলাটাকে আমরা বি এর মাত্রা নির্ণয়ে এবং একক নির্ণয়ে কাজে লাগাবো। দেখো এখানে এর একক কি না নিউটন, এর একক কি কুলম, আর এর একক কি মিটার পার সেকেন্ড। তাহলে বি এর একক যেটা সেটা আমি বের করতে চাই। তাহলে আমি কি করব না, এটাকে সহজ করে লিখবো। এখানে মাত্রা যখন লিখবো এখানে ক্রস কি ডট প্রোডাক্ট আমার জানা দরকার নেই, কিউ ভি পি, এই সম্পর্কটাই যথেষ্ট। তাহলে বি সমান আমি কী করব না এফ বাই কিউ ইন্টু ভি পাবো। এফ এর হচ্ছে নিউটন, আর এটা হচ্ছে কুলম, আর ভি এর হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার নিউটন পার কুলমকে আমরা কি বলি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হলো কি নিউটন পার কুলম। হ্যাঁ, প্রতি একক আধানের উপর প্রযুক্ত বলকে আমরা তড়িৎ প্রাবল্য বলে থাকি। সেটার একক কী হয় না হচ্ছে নিউটন পার কুলমকে আমরা ভোল্ট পার মিটার বলি। তড়িৎ প্রাবল্যের যে একক সেটা আমরা কি বলি, নিউটন পার কুলম ছাড়াও ভোল্ট পার মিটার বলি। তাহলে ভোল্ট পার মিটার ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1, তাহলে ভোল্ট মিটার টু দি স্কোয়ার সেকেন্ড। হ্যাঁ, এই যে ইউনিটটা, এই ইউনিটটাকে আমরা বলি টেসলা। হ্যাঁ, আমরা এটাকে বি এর যে ইউনিট এটাকে আমরা বলি টেসলা। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা এইভাবে একক পাওয়া যায়। এবার মাত্রা নিয়ে কথা, মাত্রা বের করতে গেলে বি এর মাত্রা সমান কী হবে, এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, কিউ এর মাত্রা আই ইন্টু টি, আর ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। হ্যাঁ, এইটা আমরা লিখতে পারবো। সেখান থেকে আমরা কি করব, এখানে টি টি চলে গেছে, এম এল এলও কেটে গেছে, এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। এইভাবে আমরা বি এর মাত্রা বের করতে পারবো এই লরেন্স ফোর্সের এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে। ঠিক আছে, এই ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা বলছি চুম্বক ক্ষেত্র, এই চুম্বক ক্ষেত্রে কিন্তু অনেকগুলো নাম আছে। কখনো তাকে ম্যাগনেটিক ইন্ডাকশান বলে, কখনো তাকে ম্যাগনেটিক ইন্ডাকশান বলে, আবার কখনো এটা হলো বি, আবার কখনো ফ্লাক্স ডেন্সিটি বলে, ফ্লাক্স ডেন্সিটি বলা হয়। এগুলো তোমরা মনে রাখবে যে ম্যাগনেটিক ফিল্ড যেটাকে আমরা বলছি চুম্বক ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র প্রাবল্য, যেটাকে আমরা বি দিয়ে ডিনোট করছি, যার একক টেসলা। হ্যাঁ, আর সেটাকে আমরা কখনো চুম্বক আবেশও বলি, আবার কখনো চুম্বক প্রবাহ ঘনত্ব বলেও ডেকে থাকি। এবারে এই যে লরেন্স ফোর্সটা আমরা জানলাম, এই লরেন্স ফোর্স দিয়ে আমরা অ্যাম্পিয়ারের একটা পরীক্ষা, অ্যাম্পিয়ারের পরীক্ষা কী ছিল, অ্যাম্পিয়ার বহুদিন যাবৎ পরীক্ষা করেছিলেন যে দুটো স্ট্রেট ওয়্যারকে প্যারালাল রেখেছিলেন তিনি দেখেছিলেন যে সেই প্যারালাল দুটো স্ট্রেট ওয়্যারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তারা পরস্পরকে আকর্ষণ করে অথবা তারা পরস্পরকে বিকর্ষণ করে। হ্যাঁ, কখন আকর্ষণ করে না প্যারালাল স্ট্রেট ওয়্যারের মধ্য দিয়ে যদি সমান একই দিকে কারেন্ট যায় তাহলে এখানে দেখা যায় অ্যাট্রাকশান হচ্ছে। আর যদি প্যারালাল স্ট্রেট ওয়্যারের ভেতর দিয়ে যদি অপোজিট ডিরেকশানে কারেন্ট যায় তখন দেখা যায় যে এখানে কি হচ্ছে না হচ্ছে রিপালশান হচ্ছে।
রিপালসান হচ্ছে। অ্যাট্রাকশন হচ্ছে দুজন দুজনকে টানছে, একে টানছে, একে টানছে, একে টানছে, অ্যাট্রাকশন হচ্ছে। আর এখানে কি হচ্ছে, একে ঠেলছে, একে ঠেলছে, রিপালসান হচ্ছে। এটা অ্যাম্পিয়ার কিন্তু পরীক্ষা করে দেখেছিলেন যে এরকম অ্যাট্রাকশন হয়, পরে তিনি এটার ব্যাখ্যা দিয়েছিলেন। হ্যাঁ, এবং এটার ব্যাখ্যা আমরা লরেন্স ফোর্সের সাহায্যে দিতে পারবো। লরেন্স ফোর্সের সাহায্যে এর ব্যাখ্যা কী হবে না, লরেন্স ফোর্সের সাহায্যে আমরা দেখতে পাবো যে এখানে যে ইলেকট্রনগুলো ফ্লো করছে, এখানে আমি যদি এটাকে একটা তার, একটা মোটা একটা সিলিন্ড্রিক্যাল তার ধরি, তাহলে এখানে কী হবে, এই দিকে কারেন্ট যাচ্ছে মানে ইলেকট্রনগুলো এই দিকে ফ্লো করছে। আর ইলেকট্রনগুলো যে ফ্লো করে সেই ফ্লোটা কত স্পিডে হয়, সেই স্পিডটাকে কি বলে না বিচলন বেগে হয় বা ড্রিফট ভেলোসিটিতে হয়। সেই ড্রিফট ভেলোসিটিকে আমরা যদি ভিডি দিয়ে লিখি, তাহলে এখানে ইলেকট্রনগুলো ধরা যাক এর মধ্য দিয়ে ভিডি বেগে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে এই যে চার্জটা রয়েছে, এই চার্জটা যদি গতিশীল হয়, একটা চার্জ যদি গতিশীল, এত সময়ের যে আমরা আলোচনা করলাম, আমরা তার জিস্ট করলে আমরা কি পাবো না, একটা চার্জ যখন গতিশীল হবে ইলেকট্রিক ফিল্ডে বা ইলেকট্রিক ফিল্ড দরকার নেই, ইলেকট্রিক ফিল্ডে গতিশীল হোক আর না হোক সেখানে তার উপর একটা ফোর্স কাজ করবে। যখন একটা চার্জ ম্যাগনেটিক ফিল্ডে গতিশীল হবে তখন তার উপর ফোর্স কাজ করবে। এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলোর উপর একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সটা কোন দিকে হবে সেটা ডিপেন্ড করবে এই রকম এই দুটো কেসের উপর নির্ভর করবে। সেক্ষেত্রে দেখো এখানে আমি যদি বলি যে ভিডি স্পিডে ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, তাহলে কী হবে, এই দিকে আমরা বায়োসাভার্ট সূত্র থেকে আমরা কি জেনেছি যে এই দিকে যে ওয়্যার যাচ্ছে তার জন্য এদিকে যে ম্যাগনেটিক ফিল্ড হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা উপরের দিকে হবে। দেখো এইদিকে যদি আঙুল রাখি, বাকি আঙুলগুলোকে যদি এরকম ঘোরাই, তাহলে এটা উপরের দিকে আসছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে এইদিকে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জড পার্টিকেল মুভ করছে, তার মানে তার উপর একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সটা কোন দিকে কাজ করবে সেটা যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো কেন অ্যাট্রাক্ট করছে, এবং সেই অ্যাট্রাকশন ফোর্সটাও আমি বের করতে পারবো। সেটা এখন দেখে নেওয়া যাক আমরা অলরেডি এটা করতে পারি কি না। দেখো এখানে আমরা ধরে নেব, এখানে আমি ওয়্যার না এঁকে আমি প্রথমে এই ওয়্যারটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I1 বলে ধরবো। এখানে I2 টাই2 কিছু ধরা দরকার নেই। ধরো এই 1 নম্বর ওয়্যার এটা, আর এটা 2 নম্বর ওয়্যার, এগুলো মুছে দিই, একদম প্রথম থেকে এটা ধরা যাক। এবারে এইখানে এই ওয়্যারটা আছে কি নেই আমার জানা দরকার নেই। আমি এই 1 নম্বর ওয়্যারের জন্য এদের মধ্যে যদি ডিস্টেন্স ডি হয়, এই ডি ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমি কত পাবো না B = μ0 I/2πd। এখানে আইটা হবে I1, মনে আছে, আর ডিস্টেন্স ছিল সেখানে μ0 I/2π, আর আমরা পাচ্ছিলাম কারণ এই ওয়্যারটাকে আমরা অসীম ধরেছি। আমরা বায়োসাভার্ট সূত্রে এই ওয়্যারটা, দুটো ওয়্যারকে আমরা এখানে যে নিচ্ছি এগুলো অসীম দৈর্ঘ্য ওয়্যার বলে কল্পনা করব। এটা যদি অসীম দৈর্ঘ্যের রিজিউ পরিবাহী হয়, তার মধ্য দিয়ে যদি I1 কারেন্ট যায়, সেখানে ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ 1 নম্বর ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ডকে আমি যদি B1 লিখি, B1-এর ভ্যালু হবে এটা। এবার আমি কি করব, এই প্লেনটাকে আমরা ধরে নেব, এই টিকটাকে আমরা এগুলোকে সব মুছে দিই, একটাকে ভালো করে এক্সপ্লেন করি, তাহলেই আমরা মানে সবগুলোই বুঝতে পারবো। এই দিকটাকে যদি এক্স অক্ষ ধরি আর এই দিকটাকে যদি ওয়াই অক্ষ ধরি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, কোন দিকে আছে, XY Z, এইটা হবে জেড অক্ষ। হ্যাঁ, এই বাইরের দিকটা জেড অক্ষ। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আছে না, এই I1 কারেন্টের জন্য -k দিকে আছে, অর্থাৎ এটা -k ডিরেকশানে লিখবো। অর্থাৎ এখানে এই বি এর মানটা সুন্দর করে এখানে জড়িয়ে গেছে, সুন্দর করে লিখলে কি হবে, μ0 I1 2πd। এটা কোন দিকে হচ্ছে না, হচ্ছে ভেতরের দিকে হচ্ছে। ভেতরের দিকে বোঝানোর জন্য আমরা কি করবো, এটাকে এক্স অক্ষ ধরলে, এটাকে ওয়াই ধরলে, আমরা অ্যান্টি ক্লকওয়াইজলি আমরা নিই XY Z। XY হলে এটা জেড হবে, এদিকে ওদিকে জেড নেওয়া যাবে না, তাহলে ওই দিকের ডিরেকশানটা হচ্ছে -k, নেগেটিভ এক্স অক্ষের দিকে বোঝাতে গেলে আমরা এটা পাবো। এবার এই দিকে কারেন্ট যাচ্ছে, এই তারটার মধ্য দিয়ে ওই দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে ইলেকট্রনগুলো এই দিকে গতিশীল, ভিডি বেগে গতিশীল, আর ইলেকট্রনের আধান হচ্ছে -e আমি লিখব। হ্যাঁ, তাহলে এর উপর প্রযুক্ত বলের মান, লরেন্জ বলের মান কত হবে এবার তোমরা দেখতে পাবে। দেখ ভিডি কোন ডিরেকশানে যাচ্ছে, ভিডি হলো এই দিকে যাচ্ছে, এটা কোন অক্ষ, ওয়াই অক্ষ, নেগেটিভ ওয়াই অক্ষের দিকে যাচ্ছে। তাহলে আমি ভিডি সমান কি লিখবো, ভিডি -j।
ভিডি মাইনাস জে ক্যাপ। এবার আমরা কি করব, লরেঞ্জের সূত্রটা লিখে ফেলবো। এফ সমান কিউ ভি ক্রস বি। এখানে কিউ মাইনাস ই, একটা ইলেকট্রনের চার্জকে আমি এটা যদি পজিটিভ ধরি তার আগে একটা মাইনাস চিহ্ন থাকে, অর্থাৎ -1.602 × 10⁻⁹ কুলম্ব, সোজা কথা। এটা হলো -ই। এবারে আমি ভি এর ডিরেকশানটা কোন দিকে নিয়েছি, মাইনাস জে ক্যাপ, ভিডি লিখে ফেলবো ভিডি। আর বি এর মানটাও লিখে ফেলবো, বসিয়ে ফেলবো μ0I1/2πd। এবার ভি এর ডিরেকশান কোন দিকে নিয়েছি, জে ক্যাপ ক্রস মাইনাস কে ক্যাপ। দেখো ঠিকঠাক হয়েছে কিনা দেখো। দেখো ই ভিডি μ0I1/2πd, এইটার জন্য হচ্ছে মাইনাস জে ক্যাপ, আর এটার জন্য মাইনাস কে ক্যাপ। এগুলো তো এমনি গুণ হয়ে যাবে, তার ম্যাগনিটিউডগুলো সব গুণ হয়ে যাবে, সেগুলো প্রথমে লিখেছি। এবারে আমি কি করব না হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস করে দেবো। এইটা একটু বুঝে করবে তোমরা, একেবারে পুরো স্যার বলে দিচ্ছে বলে এটাই হবে এরকম ভেবে নেওয়ার কিছু নেই, এখানে কিন্তু বুঝে করতে হবে। ভি μ0I/2πd, আর এখানে জে ক্রস কে, জে ক্রস কে সমান কি, আই ক্যাপ। তাহলে এখানে কি পাবো, ই ভিডি μ0, এখানে কিন্তু I1 হবে, এটা আইটা I1 হবে, হ্যাঁ I1 μ0I1/2πd, আর জে ক্রস কে সমান কি হবে, আই জে কে, জে ক্রস কে সমান আবার আই ফিরে পাবো। দেখো আই জে কে সবসময় এরকম করে নেবে, আই ক্রস জে সমান কে, তাহলে এখানে জে ক্রস কে সমান আই, তাহলে এখানে এটা পাবো আই ক্যাপ। আর এখানে একটা মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে এইটাকে আমি লিখব ই ভিডি μ0I1/2πd। পরের বিষয় পরে আসছি, ইন্টু মাইনাস আই ক্যাপ। এখন আমার ফোর্সটা অ্যাট্রাকটিভ সেটা আমার দেখানো নিয়ে কথা। এইদিকে এক্স অক্ষ মাইনাস আই ক্যাপ, তাহলে কোন দিকে, এফ। তাহলে এই যে এফটা তুমি দেখতে পাচ্ছ তার ডিরেকশান কোন দিকে, এইদিকে। তাহলে এই তারের জন্য এখানে যে এই তারের মধ্যে একটা ইলেকট্রনের কথা ধরেছি, এবার কটা ইলেকট্রন আছে সেটা পরের ব্যাপার, সেটা আমরা এক্ষুনি বের করে নেব। এই তারের উপর একটা ইলেকট্রনের জন্য যে ফোর্স সেটা ভেতরের দিকে, তাহলে তোমরা বুঝতে পারছো এই দিকে ইলেকট্রন ছুটছে মানে কি, কারেন্ট যাচ্ছে এইদিকে I1 আর I2 যদি সেম ডিরেকশানে থাকে, এরকম ইনফাইনাইটলি যদি স্ট্রেট ওয়্যার কাছাকাছি থাকে, সমান্তরাল থাকে, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশান কাজ করে। সেই অ্যাট্রাকশানটা আমরা বোঝালাম এই মাইনাস আই ক্যাপ দিয়ে। এবারে এর ভ্যালুটা আমি বলবো যে কি, এর ভ্যালুটা ঠিক কত হয় সেটা আমরা দেখব। এর ভ্যালু কত হবে না, দেখো I2 সমান, দেখো ভিনার সূত্র মনে আছে তো, ড্রিফট ভেলোসিটি যদি ভিডি হয়, এন যদি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হয়, এ যদি কোনো তড়িৎবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়, তাহলে আই সমান কি হয়, আই সমান ভিনা। আমরা এই সূত্রটা মনে রাখবো এইভাবে সবসময়। তাহলে এখানে I2 সমান কি হবে, ভি ড্রিফট ভেলোসিটি, ইলেকট্রনের আদান সব জায়গায় সমান, এন ইন্টু এ, এইটা হবে I2। হ্যাঁ, এখানে আমরা কি করব, ইভি আছে, হ্যাঁ ইভি আছে। এবার এটাকে কি করব না হচ্ছে যে ফোর্সটা এখানে কাজ করছে প্রতি একক, এখানে প্রতি একক দৈর্ঘ্যে যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটার ভ্যালু আমাকে বের করতে হবে। প্রতি একক দৈর্ঘ্যে যে চার্জ রয়েছে, ধরো এইরকম প্রস্থচ্ছেদের এই তারটা, যেটাকে আমরা সরু তার ধরছি, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। এবার এখানে প্রতি একক দৈর্ঘ্য যদি বলি, এটাকে 1 একক দৈর্ঘ্য যদি বলি, তাহলে এখানে ভলিউম ইকুয়ালস টু কী হবে, হবে a ইন্টু 1। এই ভলিউমে প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা n যদি হয়, তাহলে ভলিউম ইন্টু n, এইটা হবে মোট যত ইলেকট্রন এখানে রয়েছে, তাহলে কী হবে a ইন্টু n।
এবারে ভলিউম ইন্টু এন, এই ইলেকট্রনের সংখ্যার সঙ্গে ই গুণ করে দিলে আমরা এখানে মোট ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব, সরি মোট আধান দরকার নেই, মোট ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। একটা ইলেকট্রনের উপর ফোর্স যদি হয় এত, তাহলে এই সংখ্যক ইলেকট্রনের উপর ফোর্স কত হবে না, এই এফটা যেটা আমরা পেয়েছি এর সঙ্গে এটা গুণ করে দেব। তাহলে এখানে কি হবে না এফ ইন্টু এ ইন্টু এন, হ্যাঁ, সমান এফ ইন্টু এ ইন্টু এন সমান, এখানে এবারে এইগুলোকে উঠিয়ে দেবো। আমরা তো জেনে নিয়েছি এটা অ্যাট্রাকটিভ ফোর্স, অতএব আমরা এফটা আগে লিখে নেবো। এফ সমান হচ্ছে ভি ডি ই মিউ 0 I 1/2πd, এইটা হলো গিয়ে আমার এফ। এবার এফের সঙ্গে আমি এতগুলো, এখানে যতগুলো প্রতি একক দৈর্ঘ্যে, এই তারটার প্রতি একক দৈর্ঘ্যে যতগুলো ইলেকট্রন রয়েছে ততগুলো ইলেকট্রনের উপর এই ফোর্সটা কাজ করছে। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের উপর যদি এই ফোর্স কাজ করে, তাহলে ওই দৈর্ঘ্যে থাকা যতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকের উপর এইদিকে ফোর্স কাজ করবে, সবগুলো ফোর্স যোগ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে যে মোট ফোর্স পাবো এফ ইন্টু এ ইন্টু এন সমান পাবো, এটা কত পাবো ভি ডি ই, এবারে এন এ, এই এন এটা এখানে গুণ করলাম, মিউ 0 I 1/2πd। এবারে গল্পটা খতম। ভি ডি ই এন এ এটা কি না, এটা হলো I2, এটার জায়গায় I2 বসাবো, মিউ 0 I 1/2πd। এইটা হলো একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, একক দৈর্ঘ্যে বল। যে বলটা এখানে অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করছে সেটা আমরা দেখাতে পারলাম উইথ দ্য ফর্মুলা অফ বিচলন বেগ, হ্যাঁ, উইথ দ্য কনসেপ্ট অফ নাম্বার ডেন্সিটি, ইলেকট্রনের নাম্বার ডেন্সিটি। আর এখানে আমরা যেটা প্রথমে কাজে লাগিয়েছি সেটা হলো ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ পার্টিকেল থাকে, অর্থাৎ এখানে ইলেকট্রন একটা ডিপ ভেলোসিটি নিয়ে চলছে, হ্যাঁ, সেই পার্টিকেলটার উপরে প্রযুক্ত বলের মান কত হয়। লরেন্জ বলকে কাজে লাগিয়ে আমরা কিন্তু একক দৈর্ঘ্যে যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে সেটা দেখাতে পারলাম। এবারে যদি উল্টো দিকে হতো তাহলে এইটা প্লাস আই ক্যাপ হয়ে যেত, ভিডিটা তখন উল্টো দিকে হতো, তখন এটা প্লাস, এইদিকে যদি কারেন্ট যেত ভিডি উল্টো দিকে হতো, তখন এটা প্লাস আই ক্যাপ হতো। তখন আমি দেখাতে পারতাম যে ফোর্সটা এইদিকে কাজ করছে, তাহলে এই তারের কারণে এর উপরে এইদিকে ফোর্স কাজ করা মানে কি, রিপালসান মানে বিকর্ষণ হচ্ছে। সেই বিকর্ষণ বলের মানটাও আমরা এখানে দেখাতে পারতাম মিউ 0 I 1/2πd। আমি যে এইখানে ডিরাইভ করলাম, এই ডিরাইভটা কিন্তু তোমাদের টেক্সট বইতে এইভাবে থাকে না। টেক্সট বইতে কি করা হয় না, আগে F = BIL, বিলের সূত্র, F = BIL, এই সূত্র দিয়ে এটাকে প্রমাণ করা হয়। দেখো এখানে যদি আমি বলি বি চুম্বক ক্ষেত্র আছে এই তারটার জন্য, সেই B1-এর ভ্যালু এখানে বসিয়ে দেবো, আর I1টা এখানে, আইটা হচ্ছে এখানে I2 যেটা, আর এল মানে এল দৈর্ঘ্য যদি বলা হয় তাকে আমি এল দিয়ে ভাগ করব। তাহলে একক দৈর্ঘ্যে যে বল F/L সমান B × I করে দিলে আমরা পাবো। অর্থাৎ এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে এর জন্য, তার সঙ্গে আমি যদি I গুণ করে দিই তাহলে এখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা আমরা পাবো। তোমরা পরীক্ষায় যখন আসবে তখন সেইভাবেই করবে। এবার সেটা কিভাবে আসছে আমি পরের লেকচারে আলোচনা করব। পরীক্ষায় এলে তুমি সেভাবে করবে, এত বড় করে করার দরকার নেই। কিন্তু আজকে তোমাকে জেনুইন ফিলিংসটা দিতে, আমি জাস্ট ফিলটা দিতে, যে তোমরা যে এই যে থিওরিগুলো করেছো সেই ফিলটা দেওয়ার জন্য কিন্তু তোমাদের সামনে এই উপস্থাপনাটা রাখলাম। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা বুঝতে পারবে, এবং ক্লিয়ারলি সবটা তোমরা যদি জানতে পারো দেখবে তোমাদের পড়ে আনন্দ লাগবে। আর পড়াশোনার সময় আনন্দ ছাড়া তুমি পড়লে সেই পড়া মনে থাকবে না। আনন্দ নিয়ে পড়তে হবে, সবসময় এনজয় করে পড়তে হবে। এনজয় মানে নাচা গানা নয়, না, এনজয় মানে পড়াশোনার মধ্যে এনজয়, ভালোবেসে পড়তে হবে। তাহলে দেখবে তোমাকে কেউ রুখতে পারবে না। আজকের মতো এই পর্যন্ত। উইশ ইউ অল দ্য বেস্ট।